বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির আজকে তৃতীয় ক্লাস নাকি? তৃতীয় না, হ্যাঁ হ্যাঁ তৃতীয়। দেখেন, দণ্ডবিধির তৃতীয় ক্লাস এবং তৃতীয় চতুর্থ যা হোক একটা হবে তো। দেখেন, আমরা আসেন আজকে আমরা পড়া শুরু করব। 6 নম্বর প্রশ্ন, আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝেন? আর আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিধি আলোচনা করুন। কখন এবং কতদূর পর্যন্ত এই অধিকার প্রয়োগ করা যায় এবং কখন প্রয়োগ করা যায় না। কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার বলে মৃত্যু ঘটানো যায়। দেখেন, আমরা এর আগে 2 নম্বর প্রশ্নে সাধারণ ব্যতিক্রম পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা? সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন হলো যে যে কাজগুলো আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয় বাট প্রকৃতপক্ষে অপরাধ না। এখন না। যে দাবি করবে এটা অপরাধ না, এটা তাকেই প্রমাণ করতে হবে নাকি? এটাই তো সাধারণ ব্যতিক্রম। এখন সাধারণ ব্যতিক্রম আমরা 76 থেকে 95, সাধারণ ব্যতিক্রমের যে অধ্যায়টা, এই অধ্যায়টা কিন্তু 76 থেকে 106, কিন্তু আমরা ওই প্রশ্নটা আলোচনা করেছিলাম 76 থেকে 95 পর্যন্ত। তার মানে 96 থেকে 106 পর্যন্ত আরো কতগুলো ধারা আছে, এবং এই 96 থেকে 106 ধারা পর্যন্ত আলোচনা করেছে আত্মরক্ষার অধিকার। আত্মরক্ষার অধিকার প্রয়োগ কখন করা যাবে, কখন করা যাবে না, আত্মরক্ষার অধিকার প্রয়োগে কখন মৃত্যু ঘটানো যাবে, কখন যাবে না, এই বিষয়গুলো আলোচনা করেছে। তো আমরা 6 নম্বর প্রশ্ন আজকে আলোচনা করা শুরু করব। আচ্ছা, তো আমরা যেটা পড়া শুরু করতেছি, দেখেন আত্মরক্ষার অধিকার। আত্মরক্ষার অধিকার সম্পর্কে আলোচনা করেছে দণ্ডবিধির 96 থেকে 106 ধারা পর্যন্ত। 96 ধারায় বলেছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন আত্মরক্ষার অধিকার বিষয়টা আসলে কি? আত্মরক্ষার অধিকার হলো যে আপনাকে যদি কেউ আঘাত করতে আসে, তাহলে সেই আঘাত থেকে বাঁচার অধিকার আপনার আছে, এটাকেই বলে কি? আত্মরক্ষা। তো একটু পড়ি, দেখেন 28 নম্বর পেজ বের করেন, 28 নম্বর পেজ। বেআইনি আক্রমণ থেকে কোনো ব্যক্তির শরীর এবং সম্পত্তি রক্ষার্থে কোনো যুক্তিযুক্ত কার্য বা পদক্ষেপ গ্রহণ করার অধিকার আত্মরক্ষার অধিকার নামে পরিচিত। আত্মরক্ষার অধিকার আইনি স্বীকৃত এমন একটি অধিকার যা প্রয়োগে কোনো যুক্তিযুক্ত কার্য অপরাধ বলে গণ্য হয় না। তাহলে আপনাকে যদি বেআইনি ভাবে কেউ আঘাত করতে আসে, সেই আঘাত থেকে বাঁচার অধিকার আপনার আছে। দণ্ডবিধির আন্ডারলাইন করবেন, দণ্ডবিধির 96 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে কোনো কর্ম করলে তা অপরাধ বলে গণ্য হবে না। তাহলে আমাদের দণ্ডবিধির 96 ধারায় বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে যদি কোনো কাজ করা হয় সেটা কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। 97 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, কিছু বাধা নিষেধ সাপেক্ষে আইনে প্রত্যেক ব্যক্তিকে আক্রমণ হতে তার নিজের শরীর, আন্ডারলাইন করবে, নিজের শরীর ও সম্পত্তি এবং অন্য ব্যক্তির শরীর ও সম্পত্তির রক্ষার দিয়েছে। 97তে শুনেন, 96তে বলছে কি যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে আপনি যদি কোনো কাজ করেন সেটা অপরাধ হবে না, এটা বলছে 96তে। আর 97তে বলছে যে আত্মরক্ষার অধিকার আপনি কখন কখন প্রয়োগ করতে পারেন, নিজের শরীর রক্ষার জন্য, নিজের সম্পত্তি রক্ষার জন্য। নিজের, অন্যের শরীর, অন্যের সম্পত্তি, কি বলেন? নিজের শরীর, অন্যের শরীর, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। তার মানে বাংলা সিনেমায় যখন নায়িকারে অ্যাটাক করে, নায়ক যখন গুন্ডাদের হাত থেকে বাঁচায়, পুলিশ এসে বলে যে আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। পুলিশের এই কথা ঠিক নাই, আর নায়ক তো পরের ডায়লগ জানে না, নায়ক বলবে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। আত্মরক্ষার অধিকার শুধু যে আমারে হামলা করলে প্রয়োগ করতে পারবো তা না, অন্য কেউ হামলা করলে আমি প্রয়োগ করতে পারবো, এটা অপরাধ হবে না, এটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে। এরপরে দেখেন 98 ধারা অনুসারে শিশু, উন্মাদ বা অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। কার কার বিরুদ্ধে? শিশু, উন্মাদ বা অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। শিশু উন্মাদ কারা? শিশু তো 18 বছরের নিচে, উন্মাদ তো যে কোনো বয়সের হতে পারে। এরা যদি আপনার কাছে এসে কোনো অপরাধ সংগঠন করতে আসে, মানে আপনারা যদি মারতে আসে, আপনারা যদি কি করতে আসে, আপনারা যদি আঘাত করতে আসে, তাহলে এদের বিরুদ্ধেও আপনার কি আছে? আত্মরক্ষার অধিকার আছে। বুঝতে পারছেন? তাহলে 96তে বললো যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ না। 97তে বললো
কখন কখন প্রয়োগ করা যায়? নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পর্কের। 98 তে বললো যে পাগল উন্মাদ এদের বিরুদ্ধেও আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষমতা থাকবে। এরপর দেখেন দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করেছে 93 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার অধিকার সম্পর্কিত বিধান আলোচনা করেছে। কত থেকে কত ধারা? 93 থেকে 106। বুঝছেন? এখন এই যে তিনটা প্রশ্ন এ বি সি, এই তিনটা প্রশ্নের উত্তর এক। বুঝতে পারছেন? তো বিথিকা একটু বলেন তো আত্মরক্ষার অধিকার কাকে বলে বিথিকা? হুম হুম কি হিসেবে গণ্য হবে? সেটা অপরাধ হবে না, সেটা হচ্ছে আত্মরক্ষার অধিকার, নাকি? আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমরা যেটা দেখবো দেখেন, কোনটা আপনি পড়েন, জোরে পড়েন। হুম আত্মরধিকার আত্মরক্ষা, আপনি আমাদের আরিফ সাহেব এই লাইনটার ব্যাখ্যা জিজ্ঞেস করতে, আমি একটু হাইলাইট করে দিই যাতে অনলাইনে আছে। আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত এমন একটি অধিকার, মানে আপনি আপনি যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন এটা আইন এই আপনারে দিছে, শিক্ষার স্বীকৃতি দিছে যে আপনি প্রয়োগ করতে পারবেন। যা প্রয়োগে মানে যখন আপনি এটা প্রয়োগ করবেন কোন যুক্তিযুক্ত কার্য অপরাধ বলে গণ্য হবে না। যুক্তিযুক্ত মানে হলো আপনারা যদি কেউ আঘাত করতে আসে তারা পাল্টা আঘাত করার ক্ষমতা আপনার আছে, কিন্তু সে আসে থাপ্পড় দিতে, আপনি তারে এসে একেবারে গলা ছুরি কোসায় মেরে ফেলছেন, এটা তো হবে না। জি, যাই হোক, আমরা আত্মরক্ষার অধিকারের পরিধি বা বিস্তৃতি পড়বো, একটু অপেক্ষা করেন, ওয়েট। দেখেন আমরা চলে আসি আত্মরক্ষার অধিকারের বিস্তৃতি বা পরিধি। যতদূর পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় বা আত্মরক্ষার অধিকার কতদূর পর্যন্ত বিস্তৃত আন্ডারলাইন করবেন, সেটা 99 ধারার প্রথম অংশে নির্ধারণ করে দেওয়া হয়েছে। মানে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে আর কখন যাবে না এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে 99 ধারায়। 99 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার অধিকার কোনো ক্ষেত্রেই বিস্তৃত হবে না। এই কথাটার অর্থ হলো যে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। আপনাকে যদি কেউ একটা চর দিতে আসে, ওই চর থেকে বাঁচার জন্য পাল্টা আঘাত করার অধিকার আপনার আছে, কিন্তু ওই চর থেকে বাঁচার জন্য তারা যদি আপনি গুলি করে মেরে ফেলেন তাহলে কিন্তু এটা অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ যে ক্ষতি করা হয়েছে, আন্ডারলাইন করেন, যে ক্ষতি করা হয়েছে বা যে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তার আনুপাতিক হারে, আন্ডারলাইন করেন, আনুপাতিক হারে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে। আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি করা যাবে না। 28 নম্বর পেজ বের করেন, 28 নম্বর পেজে পড়তেছিলাম সবার শেষের দিকে। অর্থাৎ আন্ডারলাইন করবেন, আত্মরক্ষা কখনো শাস্তিমূলক, প্রতিহিংসাবশত বা শাস্তি স্বরূপ প্রয়োগ করা যাবে না। ভাই, আত্মরক্ষার উদ্দেশ্য আর একজনের শাস্তি দেওয়া না, আত্মরক্ষার উদ্দেশ্য হলো অন্যের শাস্তির হাত থেকে আপনাকে বাঁচানো। বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু, এর বেশি প্রয়োগ করলে কিন্তু আপনি অপরাধ করেছেন বলে গণ্য। অন্যদিকে 100 ধারা অনুসারে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার এবং 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটনা পর্যন্ত প্রয়োগ করা। অপরদিকে 100 ধারায় বলতেছে যে নিজের শরীর বা অন্য শরীর রক্ষার জন্য কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কারণে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। আর 103 ধারায় বলতেছে যে নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি রক্ষার জন্য কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তো প্রথমেই আমরা চলে আসি এখানে যে অংশটুকু দেখি, দেখেন আত্মরক্ষার অধিকার প্রয়োগে আক্রমণকারীর মৃত্যু ঘটানো। কখনো কখনো এই ধরনের প্রশ্ন আসে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কারো মৃত্যু ঘটানো যায় কিনা। দণ্ডবিধি 1860-এর 100 ধারা অনুসারে, আন্ডারলাইন করেন, 100 ধারা অনুসারে শরীর রক্ষার্থে গোল দিবেন 6টি ক্ষেত্রে এবং 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে গোল দিবেন 4টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায়।
তাহলে দণ্ডবিধির যে 100 ধারা এখানে বলতেছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে শরীর রক্ষার জন্য কয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? 6টি। আর সম্পত্তি রক্ষার্থে কয়টা ক্ষেত্রে? 4টি। তো প্রথমে আমরা দেখব যে শরীর রক্ষার্থে যে 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, এই 6টা ক্ষেত্র। এখন এখানে একটা জিনিস দেখেন, শরীর মানে কার শরীর? নিজের শরীর এবং অন্যের শরীর। দেখেন, শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো 100 ধারা অনুসারে 6টি ক্ষেত্রে আক্রমণকারী মৃত্যু ঘটানো যায়। তা হলো 1 নাম্বার, এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে। দেখছেন, মানে আপনারে এমন একটা আক্রমণ করতে আসছে যাতে আপনার কি ঘটতে পারে? মৃত্যু ঘটতে পারে। এখন আপনি কি মারা যাওয়ার পরে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন? না, আপনি মারা যাওয়ার আগে, সঙ্গে সঙ্গে না, মারা যাওয়ার আগে। আমারে একজন কোপাইতে আসতেছে, একজন গুলি করতে আসতেছে, এখন ওই কোপ খাওয়ার আগেই কিন্তু আমাকে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে। আমি যদি কোপ খেয়ে মারা যাই তাহলে আবার কেমনে প্রয়োগ করবেন? ভূত হয়ে এসে করতে হবে। আচ্ছা, 2 নম্বরে দেখেন, এমন আক্রমণ যা গুরুতর জখম ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে। 1 নম্বরে ছিল মৃত্যু ঘটানো, 2 নম্বরে ছিল গুরুতর জখম। মানে আপনি আশঙ্কা করতেছেন আপনি গ্রিভিয়াসলি ইনজুর্ড হইতে পারেন, আপনি গুরুতর কি হইতে পারেন? আঘাতপ্রাপ্ত হতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি যে আপনার আঘাত করতে আসতেছে তার আপনি মৃত্যু ঘটাতে পারেন। তারপরে দেখেন, ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। যদি কোনো নারীকে কোনো ব্যক্তি ধর্ষণ করতে আসে, তাহলে ওই নারী যদি ওই ব্যক্তির মৃত্যু ঘটায়, এটা কি হবে না? অপরাধ হবে না। তারপরে দেখেন, অপ্রকৃত কাম লালসার অভিপ্রায় নিয়ে আক্রমণ। অপ্রকৃত কাম লালসা মানে হলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম ব্যতীত যদি কেউ যৌনাচার করতে চায় সেটাকে বলে অপ্রকৃত কাম লালসা। তাহলে অপ্রকৃত কাম লালসার উদ্দেশ্য যদি কেউ আক্রমণ করে তাহলেও সেটা কি মানে সে মৃত্যু ঘটাইতে পারে। তাহলে মনে রাখা কিন্তু খুব সহজ। আমার মৃত্যু ঘটানোর আশঙ্কার ক্ষেত্রে গুরুতর জখম, ধর্ষণ, অপ্রকৃত কাম লালসা। 5 নাম্বার, মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। মনুষ্যহরণ বা অপহরণ, মনুষ্যহরণ বা অপহরণ হলো কাউকে ওই জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া বা প্রলুব্ধ করে নিয়ে যাওয়া কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে। সো যদি আমি আশঙ্কা করি যে আমার একজন অপহরণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, তাহলে আমি যদি তার মৃত্যু ঘটাই এটা কি হবে না? অপরাধ হবে না। অবৈধ আটকের অভিপ্রায়। অবৈধ আটক হলো যখন কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখছে, এটার বলে কি? অবৈধ আটক। মানে রুমের মধ্যে আটকে রাখা, বাড়ির মধ্যে আটকে রাখা, এটা হলো অবৈধ আটক। অবৈধ আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ যে ক্ষেত্রে তিনি মনে করেন যে সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাবে না। যদি মনে করেন যে আমার একজন, আপনার একজন নিয়ে যাবে, 4 দেয়ালের মধ্যে আটকে রাখবে এবং আপনি সরকারি কোনো সুবিধা পাবেন না, মানে পুলিশের এই জায়গায় আসার কোনো পসিবিলিটি নাই, সেই ক্ষেত্রেও মৃত্যু ঘটাইলে এটা কি হবে না? অপরাধ হবে না। বুঝতে পারছেন? তাহলে আমার এই 6টা মনে রাখতে হবে। দণ্ডবিধির 100 ধারায় কয়টা ক্ষেত্রে? 6টা ক্ষেত্রে। মৃত্যুর অভিপ্রায় নিয়ে আক্রমণ করলে গুরুতর আঘাত, ধর্ষণ অভিপ্রায়, অপ্রকৃত কাম লালসা, অপহরণ, আর একটা কি? অবৈধ আটকের। আচ্ছা, এখন আমরা চলে আসি, আচ্ছা দেখেন, সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো, এটা কার সম্পত্তি? নিজের সম্পত্তি অথবা অন্যের সম্পত্তি। দণ্ডবিধির 103 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, দণ্ডবিধির 103 ধারা অনুযায়ী নিম্নলিখিত গোল দিবেন 4টি ক্ষেত্রে, নিম্নলিখিত 4টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যায়। 1 নাম্বার, দস্যুতা। দস্যুতা হলো ছিনতাই, 1 থেকে 4 জন পর্যন্ত করা হলো দস্যুতা। তো যদি ছিনতাই কাউরে করে, আমারে করুক বা অন্য কারোর সাথে করুক, তার মৃত্যু ঘটাইলে কি হবে না? অপরাধ হবে না। 2 নাম্বার, রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। এটা রাতের বেলায় শীত কেটে আপনার ঘরে ঢুকছে, এটার বলে রাতের বেলা অপথে গৃহপ্রবেশ। তো রাতের বেলা অপথে গৃহপ্রবেশ করলেও সেটা কি হবে? মানে হত্যা করা যাবে নাকি? আচ্ছা,
তারপরে আমরা যদি দেখি 3 নাম্বার, বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন। কোথায়? বাসগৃহে, বা যেখানে, বাসগৃহে মানে যেখানে লোকজন বসবাস করে। সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থান গুদামঘর, সেখানে যদি কেউ অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন করে। 5ই আগস্ট সরকার পতনের পরে গাজী টায়ার টিউব কোম্পানিতে অগ্নি সংযোগ করা হয়, আপনাদের মনে থাকতেও পারে। তো যদি কেউ টের পেত যে জায়গা কেউ অগ্নি সংযোগ করতে আসছে, তাহলে তার মৃত্যু ঘটাইলে কি হবে না? অপরাধ হবে না। তাহলে 1 নম্বরে পেলাম দস্যুতা, রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ, বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থানে অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন। 4 নম্বরটা দেখেন, মৃত্যু বা গুরুতর জখমের ভীতি সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? মৃত্যু বা গুরুতর জখমের ভীতি সৃষ্টি করেছে এমন, আন্ডারলাইন করেন, চুরি, অনিষ্ট সাধন বা অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায়। মানে আপনার বাসায় একজন চুরি করতে আইসা মৃত্যু বা গুরুতর জখমের ভয় সৃষ্টি করছে, একজন অনিষ্ট সাধন করতে আইসা মৃত্যু বা গুরুতর জখমের ভয় সৃষ্টি করছে, একজন অনধিকার গৃহপ্রবেশ করে সম্পত্তি নেওয়ার জায়গায় এসে আপনার মৃত্যু বা গুরুতর জখমের ভয় সৃষ্টি করছে। হ্যাঁ, দিবি না কেন দে, তাহলেও কি করা যাবে? তার মৃত্যু ঘটানো। অনিষ্ট সাধন হলো ক্ষতি। ক্ষতি, ক্ষতি বুঝেন না? আপনার ঘরে আগুন ধরাই দিচ্ছে, আপনার গরুরে মেরে ফেলতেছে, আপনার পুকুরের মাছ মেরে ফেলানোর জন্য বিষ নিয়ে আসছে, এগুলো হলো ক্ষতি। আপনার মোবাইল ধরে একজন আছাড় দিচ্ছে, এগুলো কি? অনিষ্ট সাধন। এই তো বিথিকা ভালো বলছে, নেবেও না তোনেও দেবো না, ঠিক। উপরে উল্লেখিত অপরাধ সমূহ সংগঠনের প্রচেষ্টার ক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার প্রয়োগের মৃত্যু ঘটানো পর্যন্ত বিস্তৃত হবে। তাহলে আমার এই প্রশ্নের আমরা যেটা জানলাম যে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যাবে কোন কোন ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে: দস্যুতা, রাতের বেলা অপথে গৃহপ্রবেশ, বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের স্থানে অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন, মৃত্যু বা গুরুতর জখমের ভীতি সৃষ্টি, যেখানে চুরি, অনিষ্ট সাধন বা অনধিকার গৃহপ্রবেশের সম্পত্তি রক্ষার্থে প্রবেশের ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায়। তাহলে আমরা বেশ কয়েকটা ধারা পড়ে ফেলেছি। দেখেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ নাই, 93। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি রক্ষা করা যায়, 97। পাগল উন্মাদ এরা যদি আমারে মারতে আসে, এদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে, কত? 98। 99তে বললাম যে আত্মরক্ষার অধিকার আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু, এর চেয়ে বেশি প্রয়োগ করা যাবে না। 99 সামনে বিস্তারিত পড়বো, বাট আপাতত এতটুকু পড়ি। এরপরে পড়লাম যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কখন মৃত্যু ঘটানো যায়, এটা বলছে কত কত ধারায়? 100 আর 103। 100 বলছে শরীর রক্ষার্থে কয়টা ক্ষেত্রে? 6টা রক্ষার্থে। আর 103 বলছে সম্পত্তি রক্ষার্থে 4টা। তো আমরা এখন চলে আসি ভাই আত্মরক্ষার অধিকারের ব্যতিক্রম, মানে কোন ক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার অ্যাকচুয়ালি প্রয়োগ করতে পারবেন। আপনার একজন মারতে আসছে, আপনার মায়ের খাওয়াই লাগবে, আপনি কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন? দেখেন, দণ্ডবিধির 96 ধারায় উল্লেখিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ না, এই বিধানের ব্যতিক্রম আন্ডারলাইন করবেন। 99 ধারা উল্লেখ করা হয়েছে, দণ্ডবিধিতে মানুষকে তার দেহ বা সম্পত্তি রক্ষার যে আত্মরক্ষার অধিকার দিয়েছে, তা দণ্ডবিধি 99 ধারা উল্লেখিত বাধা নিষেধ সাপেক্ষে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিধি আন্ডারলাইন করে 99 ধারা দ্বারা সীমাবদ্ধ। কোন ধারা দ্বারা সীমাবদ্ধ? 99 ধারা। এই ধারার অধীন নিম্নলিখিত ক্ষেত্রে আত্মরক্ষার কোনো অধিকার নাই। 99 ধারায় 4টা ক্ষেত্র বলছে, যে ওই 4টা ক্ষেত্রে বলে দিছে এই 4টা ক্ষেত্রে কোনো আত্মরক্ষার অধিকার প্রয়োগ কি করা যাবে না। সো এই 4টা ক্ষেত্র কি কি, এইগুলো আমরা একটু বিস্তারিত পড়বো এখন। প্রথমে আমরা 1 নম্বরে চলে আসি। দেখেন, সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার নেই। কার বিরুদ্ধে? সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার নেই। দণ্ডবিধির 99 ধারা অনুসারে সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার নেই, যে ক্ষেত্রে এমন কার্য উক্ত সরকারি কর্মকর্তা আন্ডারলাইন করেন পদাধিকার বলে বা সরল বিশ্বাসে করে থাকে।
কার্যটি আন্ডারলাইন করেন, মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা যুক্তিযুক্তভাবে সৃষ্টি করে না। উপরোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার দাবি করতে পারে না। একটু শুনেন। কারণ পুলিশ আসামির গ্রেফতার করতে গেছে, এখন পুলিশ আসামির গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশ কিন্তু ওই আপনারা জানেন, তারপরে বলে দিই, ফৌজদারি কার্যবিধি 46 ধারায় বলছে যে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে, জানেন? হালকা চর থাপ্পড় তো দিতেই পারে, ইভেন কি মৃত্যু পর্যন্ত ঘটানোর অধিকার পুলিশে দিয়েছে। এখন কোন আসামিরে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ যদি আসামির আঘাত না করলে গ্রেফতার করা যাচ্ছে না, এটা করলে এটা কিন্তু পুলিশের অপরাধ না। এবং পুলিশ যদি আসামির আঘাত করতে যায় তাহলে আসামির কিন্তু পুলিশের আঘাত করার পাল্টা অধিকার নাই, কারণ পুলিশ একজন কি কর্মকর্তা? সরকারি কর্মকর্তা। বাট পুলিশ যদি এমন আঘাত করতে গেছে যাতে ওই লোকটা এমনি মারা যেতে পারে বা ওই লোকের গুরুতর জখমের সৃষ্টি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আবার আত্মরক্ষার অধিকার আছে। তাহলে আমার মনে রাখতে হবে যে সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই, তবে আছে যদি ওটা কিসের আশঙ্কা তৈরি করে? মৃত্যু বা গুরুতর জখম। হ্যাঁ, মৃত্যু বা গুরুতর জখম। তাহলে আমরা প্রথমত মনে রাখবো সরকারি কর্মকর্তার কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নেই। অনলাইনে যারা আছেন, আমাদের এই জুমের ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো রিনিউ করতে হবে। নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে জয়েন করেন। আপনাদের ক্লাস শেষে ঠিক করে ফেলবো, সমস্যা নাই, বাট নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে জয়েন করেন। আচ্ছা, তো আমরা 2 নাম্বার পয়েন্টে চলে আসি। দেখেন, সরকারি কর্মকর্তার নির্দেশে সম্পাদিত কোনো কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নেই। টাইটেলে কি বলতেছে? সরকারি কর্মকর্তার নির্দেশে সম্পাদিত কোনো কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নেই। মানে সরকারি কর্মকর্তা নির্দেশ দিচ্ছে কাউরে যে তুমি এই কাজটা করো, সে যদি ওই কাজটা করতে যায় তাহলে ওই লোকের ক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার নাই। উদাহরণস্বরূপ আমি এইভাবে বলি, ধরেন একজন পুলিশ বা ম্যাজিস্ট্রেট, সে যখন জনগণের কাছে সাহায্য চাইবে, জনগণ তারে সাহায্য করতে বাধ্য। ফৌজদারি কার্যবিধির 42 ধারা, বুঝতেন? এখন গ্রেফতার করতে গেছে, গ্রেফতার করতে যায় রথিন সাহেবের গ্রেফতার করতে গেছে পুলিশ, এখন রথিন সাহেব দিছে দৌড়, ইয়া হলো বিকাশ হলো সামনে, পুলিশ বিকাশে বলতেছে রথিন সাহেবরে ধরো, কোনোভাবে ছুটে যাতে পালাইতে না পারে। এখন বিকাশ যখন রথিন সাহেবরে ধরতে গেছে, তাহলে এই জায়গা রথিন সাহেবের অধিকার নাই বিকাশে পাল্টা আঘাত করার, কারণ বিকাশ এই কাজটা করতেছে কার নির্দেশে? সরকারি কর্মকর্তার নির্দেশে, বুঝছেন? এছাড়া এই উদাহরণ এইভাবেও দেওয়া যায় যে সরকার যখন, আদালত যখন কোনো সম্পত্তি ক্রোক করে, ক্রোক করে মানে কি? ওটা তো সরকারের হেফাজতে নিয়ে যাওয়া নাকি? তাহলে ক্রোক করতো আর জজ সাহেব নিজে যায় নাই, ক্রোক করতে তো আদালতের কর্মকর্তা কর্মচারীরা গেছে। সো ক্রোকের ক্ষেত্রে যার সম্পত্তি ক্রোক করে সে যদি বলে যে না আমার সম্পত্তি আমি নিতে দেব না, এই অধিকার নাই, কারণ কাজটা করতেছে কার নির্দেশে? সরকারি কর্মকর্তার নির্দেশে। তাহলে স্বয়ং সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যেরকম আত্মরক্ষার অধিকার নাই, ঠিক একইভাবে কি সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কেউ কোনো কাজ করে সেটার বিরুদ্ধেও কি নাই? আত্মরক্ষার অধিকার নাই। এটা বলছে কয় নাম্বার পয়েন্টে? 2 নাম্বার পয়েন্টে। এই যে দেখেন, যদি কোনো সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে কোনো কার্য সম্পাদনের নির্দেশ দেন, উক্ত কার্যের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে আমার মনে রাখবো সরকারি কর্মকর্তার আদেশের বিরুদ্ধে, কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার নাই, এক। আর সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কেউ কাজ করে সেটার ক্ষেত্রেও নাই। এটা কত ভাই? 2। বুঝছেন না? হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, আমরা চলে এসেছি 3 নাম্বার। সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের জন্য সময় আছে এমন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। মানে যখন আপনারা কেউ আঘাত করতে আসছে, এখন আপনি যদি দেখেন এই ক্ষেত্রে আমার সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের সুযোগ আছে, সরকারি কর্তৃপক্ষকে ধরেন পুলিশ, পুলিশের কাছে আমি আশ্রয় লাভ করতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে আর আপনার আত্মরক্ষার অধিকারের দরকার নাই। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার একজন গুলি করতে আসতেছে, হুমকি দিয়ে আসতেছে, এখন আপনার বাসার কাছে ধরেন থানা, তাহলে আপনি তো নিজে আত্মরক্ষার অধিকারের জায়গার দরকার নাই, আপনি চলে যাবেন কোথায়?
আইনগত কর্তৃপক্ষের কাছে চলে যাবেন যে আমার আঘাত করতে আসতেছে, আমারে আপনারা বাঁচান, রক্ষা করেন। এই যে দেখেন, সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের জন্য সময় আছে এমন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। দণ্ডবিধি 99 ধারা বলা হয়েছে যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সময় বা সুযোগ থাকে সেই সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। তাহলে 1 নম্বরে আমরা পেয়েছি কি বলেন তো? 1 নম্বরে পেয়েছি 1 নম্বরে আমরা পাইছি সরকারি কর্মকর্তা কোনো কাজ করলে আত্মরক্ষার অধিকার নাই। একটা ক্ষেত্রে আছে, যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা তৈরি করে। 2 নম্বরে পাইছি সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কেউ কাজ করে সেটার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই। 3 নম্বরে পেলাম কি, যদি সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের সুযোগ থাকে সেই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নাই। পরের পেজে চলে আসেন 4 নাম্বার। আত্মরক্ষার জন্য প্রয়োজনের তুলনায় বেশি ক্ষতি সাধনের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই। প্রয়োজনের তুলনায় বেশি ক্ষতি সাধন, প্রয়োজনের তুলনায় বেশি ক্ষতি সাধন হলো আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। আপনার একজন একটা থাপ্পড় দিতে আসছে, আপনার অধিকার আছে পাল্টা থাপ্পড় দেওয়ার, কিন্তু তারে যে আপনি হাত কেটে ফেলবেন, হাত ভেঙে ফেলবেন, এটা হবে না। আপনি যদি এর থেকে বেশি আঘাত করেন তাহলে আপনি অপরাধী হিসেবে কি হবেন? গুণে হবেন। দেখেন, যতদূর পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় বা আত্মরক্ষার অধিকার কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা 99 ধারার প্রথম অংশে নির্ধারণ করে দেওয়া হয়েছে। 99 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু আঘাত করা প্রয়োজন, যতটুকু আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার অধিকার কোনো ক্ষেত্রেই বিস্তৃত হবে না। অর্থাৎ যে ক্ষতি করা হয়েছে বা যে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তার আনুপাতিক হারে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে। আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি করা যাবে। আপনি কিন্তু এই প্রতিটা উদাহরণ নিজে নিজে দিতে পারেন না। ধরেন এই জায়গায় আমি উদাহরণ দেই যাই, বাট আপনারা পারবেন না দিতে, যে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। অর্থাৎ আত্মরক্ষা কখনোই, যে দেখেন, শাস্তিমূলক প্রতিহিংসা বশত বা শাস্তি স্বরূপ প্রয়োগ করা যাবে না। অন্যদিকে 100 ধারা অনুসারে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার এবং 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার মৃত্যু পর্যন্ত ঘটানো প্রয়োগ করা যায়। বুঝছেন কিনা? তাহলে 99 ধারায় কয়টা ক্ষেত্রে ভাই? 8টি ক্ষেত্রে। এখন এখানে একটা কথা আছে, কথাটা হলো আমরা যে ধারাগুলো পড়লাম, দেখেন 96 পড়ছি, 97 পড়ছি, 98 পড়ছি, 99 পড়ছি, 100 পড়ছি, 103 পড়ছি, 102 আর 105ও পড়বো। 102 হলো যে শরীর রক্ষার্থে আপনি আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করবেন। কি রক্ষার্থে? শরীর রক্ষার্থে আপনি আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করবেন? শরীর রক্ষার্থে প্রয়োগ করবো 102 বলতেছে যখন আশঙ্কা দেখা দেবে, মায়ের খাওয়ার পরে না। তো এখানে একটু আশেপাশে লিখে রাখতে পারেন যাতে আপনার মনে পড়ে। 102 দিয়ে লেখেন যে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে। একটু লিখে রাখেন, আমি বলি এভাবে লেখেন যে 102 ধারা অনুসারে, 102 ধারা অনুসারে শরীর রক্ষার্থে আবার বলি 102 ধারা অনুসারে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে আঘাতের আশঙ্কার সাথে সাথে। আঘাতের আশঙ্কার সাথে সাথে। বুঝছেন? নিচে স্টার দিয়ে লেখেন, নিচে আবার একটু লেখেন সম্পত্তির ক্ষেত্রে 105 ধারা। সম্পত্তির ক্ষেত্রে 105 ধারা। এটার অর্থ কি? মানে যে কথাটা 102তে লিখলাম সেম কথাটা লিখবো আমি কততে? 105-এ। মানে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব? আমার আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে। নিতে আসতেছে তখন এটা 105-এ।
তাহলে শরীর রক্ষার্থে কত ধারা? 102। সম্পদের রক্ষার্থে কত? 105। মানে এটা আমি কখন প্রয়োগ করব? এটা বলছে কততে? 102 আর 105। 106 ধারাটাও একটু স্টার দিয়ে এক জায়গায় লেখেন। ধারা 106 একটু স্টার দিয়ে লেখেন। মানে আমার ভাষায় বলতেছি, বইয়ের ভাষায় না। একটু লেখেন, লেখেন। 106 ধারা অনুসারে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যে, যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে কোন নিরপরাধ ব্যক্তি আহত হতে পারে, তবুও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। কোন নিরপরাধ ব্যক্তি আহত হতে পারে, কোন নিরপরাধ ব্যক্তি আহত হতে পারে, তবুও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এটা একটু বুঝেন, মানে আপনি একটা উদাহরণ মনে রাখলে ভালো হবে। বইয়ের হুবহু উদাহরণ আছে এরকম। ধরেন একদল লোক আরিফ সাহেবরে পিস্তল নিয়ে আক্রমণ করতে আসছে বা আঘাত করতে আসছে। এখন আরিফ সাহেব তাদের প্রতি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যায়, ওই একদল লোকের মাঝে 2-3টা শিশু আছে, নিষ্পাপ শিশু। আমি যদি তাদের প্রতি নিজে বাঁচার জন্য যদি তাদের দিকে গুলি করি, তাহলে ওই তাদের সাথে সাথে ওই শিশুদেরও গুলি লাগার কি আশঙ্কা আছে। কিন্তু আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে এটা করাই লাগবে, নাইলে হবে না। তাহলে আমি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করি এবং শিশুদের যদি কেউ আহত নিহত হয়, তাহলে আমার কি হবে না? অপরাধ হবে না। কত ধারায় বলছে? 106 ধারা। তাহলে শরীরের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে বলছে? কত? 102। সম্পত্তির ক্ষেত্রে 105। আর আত্মরক্ষার অধিকার প্রয়োগে যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয় যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে নিষ্পাপ বা নিরপরাধ কেউ আহত নিহত হতে পারে, তবুও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কত দ্বারা? বোঝা গেল? তাহলে বিথিকা বিশ্বাস আত্মরক্ষার অধিকার একটু বলে জানতে দেখি কি কি পড়ছি আমরা। 96-তে কি বলছে বলেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু সমস্যাগুলো পড়ি, দেখেন সমস্যাগুলো পড়লে ভালো হবে। অনলাইন অফলাইনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন প্লিজ ভাই। তার আগে বলে দিই, অনলাইন অফলাইনে যারা এই মুহূর্তে আছেন, আপনারা যারা ভর্তি হন নাই, যারা বকেয়া আছে, এই ব্যাপারটা মানে সিরিয়াসলি নেন, এটা পরিশোধ করেন। দেখেন সমস্যা 1, এখান থেকে দণ্ডবিধিতে কিছু কিছু টপিক আছে, এগুলো একটার সাথে আর একটা জড়িত। যদি আমি এই জায়গার সমস্যামূলক প্রশ্ন সলভ করতে যাই, এই জায়গায় নিন্দনীয় হত্যা খুন লাগবে, এই জায়গায় জেনারেল এক্সেপশন লাগবে। দেখেন সমস্যা 1, ক খ কে ধারালো চাপা দিয়ে আক্রমণ করে। চাপাতি চিনেন তো সবাই নাকি? এক প্রকারের অস্ত্র। ক খ কে ধারালো চাপা দিয়ে আক্রমণ করে। খ নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার দিয়ে কয়ের প্রতি একটি গুলি ছোড়ে, যা কয়ের গায়ে লাগে। দেখেন করিম আঘাত করতে গেছে কারে? কবির রে। কি দিয়ে? ধারালো চাপাতি। ধারালো চাপাতি দিয়ে যদি আঘাত করে, গুরুতর জখম না ভাই? গুরুতর জখম যদি কেউ করতে আসে, তার মৃত্যু ঘটানোর
অধিকার আছে কিনা বলেন? আছে, 100-তে আছে না? তাহলে খবির নিজেকে বাঁচানোর জন্য রিভলভার দিয়ে করিমের প্রতি একটি গুলি ছড়ে যা করিমের গায়ে লাগে, এই পর্যন্ত খবিরের কোনো অপরাধ হয়েছে বলেন? সে করিম আঘাত করতে গেছে চাপাতি দিয়ে, নিজেরা বাঁচানোর জন্য রিভলভার দিয়ে গুলি করছে খবির, এই জায়গায় ক্ষয়ের কোনো অপরাধ হয় নাই। পরবর্তীতে খ আরো একটি গুলি ছড়ে, ফলে ক মারা যায়। বর্ণিত ঘটনায় খ আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে কিনা? এখানে এইভাবে চিন্তা করেন যে প্রথমে চাপাতি দিয়ে আক্রমণ করছে, বাঁচার জন্য রিভলভার দিয়ে গুলি করছে, গায়ে লাগছে, পরে আবার গুলি আর একটা করছে। এখন ছ কি আত্মরক্ষার সংক্রান্ত সুবিধা পাবে কিনা? আচ্ছা, পাবে কিনা সেটা পরের বিষয়, বাট আমরা যে উত্তর লেখার টেকনিক শিখছি সেই টেকনিক অনুসারে এই ঘটনার বর্ণনা কতদূর পর্যন্ত হবে বলেন? প্রশ্নে যা জানতে চাইছে তার আগ পর্যন্ত। তাহলে বর্ণিত ঘটনায় খ আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কি, এই লাইন ব্যতীত এই যে দেখেন এই লাইনের আগ পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। ওই যে একটি গুলি ছড়ে ফলে মারা যায়, এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। আমরা চলে এসেছি বিচার্য বিষয়। বর্ণিত ঘটনায় খ আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কিনা তা আলোচনা করতে হবে, এটা হলো প্রশ্ন। এখন ভাই শুনেন, এই প্রশ্ন যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের নিন্দনীয় নরহত্যা এবং খুন লাগবে, কিন্তু নিন্দনীয় নরহত্যা খুন আমরা যদিও এখন পর্যন্ত মানে ধারণা আছে, বাট এবার তো এখনো পড়ি নাই। সো এই প্রশ্ন আমরা উত্তর পড়তে আসবো, নিন্দনীয় নরহত্যা এবং খুন যখন পড়া হয়ে যাবে তারপরে এটা পড়তে আসলে আরো ভালো বুঝবো। বাট আপাতত যতটুকু পড়েছি এটার আলোকে যদি উত্তর দিই, চাপাতি দিয়ে কোপাইতে আসলে আত্মরক্ষার অধিকার আছে, এবং ওই রিভলভারের গুলিতে যদি মারা যেত তবুও খবিরের কোনো অপরাধ হতো না, কিন্তু খবির গুলি আর একটা করছে, তার মানে এই জায়গা সে মানে আত্মরক্ষার অধিকার আঘাত যতটুকু প্রতিঘাত হয়ে গেছে তার চেয়ে বেশি, তাহলে এইটুক সে অপরাধ করছে। তো এখানে যে অপরাধটা হয়েছে সেটা বলা যায় নিন্দনীয় নরহত্যা। কেন নিন্দনীয় নরহত্যা? কারণ কবির বলবে যে আমি তো নিজে সরল বিশ্বাসে তারা গুলি করে, আমি ভাবছি যে আমি যদি গুলি আর একটা না করি তাহলে আমার কুপাইয়া মেরে ফেলবে, এই কারণে আমি তারা গুলি করছি। তো এই ক্ষেত্রে খুন হয় নাই, হয়েছে কি নিন্দনীয়। আর যদি প্রথম গুলিতেই করিম মারা যেত তাহলে কোনো অপরাধ হতো না। কোনো তো আমার একজন চাপাতি দিয়ে কুপাইতে আসছে, আমি তার গুলি করে মেরে ফেলছি। সো 100 দ্বারাই বলা আছে না যে গুরুতর আঘাতের আশঙ্কা, গুরুতর জখমের আশঙ্কায় মৃত্যু ঘটাইলে অপরাধ হবে? হবে না। বাট এই জায়গায় যে অপরাধ হয় না এটা কাকেই প্রমাণ করতে হবে? কবিরকেই। সাক্ষ্য আইনের কত ধারায়? 105 ধারায়। বুঝলেন? সো এই প্রবলেমেটিক প্রশ্ন আমরা বিস্তারিত ব্যাখ্যা করব ওই নিন্দনীয় নরহত্যা খুন পড়ার পরে। আপাতত এইটুকু বুঝাই গেলাম। আত্মরক্ষার অধিকার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? অনলাইন অফলাইনে যারা আছেন প্লিজ একটু জানাইতে পারেন। অনলাইনের ভাই বোনেরা কথা বলেন প্লিজ। এই যে আপনার সব দণ্ডবিধি সব দিয়ে দিলাম। দণ্ডবিধি ক্লিয়ার। কোন প্রশ্ন আছে অনলাইনে যারা আছেন? এখন এখন যে কথা বলি সেটা শুনেন। হ্যাঁ, এখন সেটা হলো যে তাহলে আমরা জেনারেল এক্সেপশনের 76 থেকে 106 ধারা পর্যন্ত মাত্র দুইটা ধারা পড়ি নাই। সেই দুইটা ধারা হলো 101 আর 104। 101 আর 104 এই দুইটা ধারা ছাড়া 76 থেকে 106 পর্যন্ত প্রতিটা ধারা আমরা পড়েছি। সো এই যে জেনারেল এক্সেপশন, এটা আপনার খুব ভালোভাবে আত্মস্থ করে ফেলতে হবে ভাই, কোনো বিকল্প নাই। তো গতদিন আমরা পেনাল কোডের 1 নাম্বার পড়ছিলাম, 2 নাম্বার পড়ছিলাম, আজকে পড়লাম হচ্ছে 6 নাম্বার। তো এখন আমরা যে প্রশ্নটা শুরু করব সেটা হলো শুরু করব না ঠিক, আগামী দিন আমরা ইনশাল্লাহ পড়বো, সেটা হলো কমন ইন্টেনশন এন্ড কমন অবজেক্ট। তার আগে আমি পরীক্ষার টপিক দিয়ে দিই। পরীক্ষার টপিক হচ্ছে যে গতদিন আমরা পরীক্ষা দিছি অনলাইনে, বেশি পরীক্ষা দিচ্ছেন, অনলাইনে সবাই দেন নাই। অনলাইনে এই মুহূর্তে ধরেন আছেন 14 জন, একটু আগে 17 জন ছিল।
হয়তোবা 5-7 জন পরীক্ষা দিছে, অধিকাংশই পরীক্ষা দেন নাই। তো অনলাইনে আপনারা অনেকে আছেন ভর্তিও হন নাই, কবে হবেন তাও বলেন না, আবার পরীক্ষাও দেন না, আবার গ্রুপও লিখ নেন না, মানে ভালো মন্দ কিছুই আমারে জানেন না। যে ক্লাস পরে ভর্তি হবো তাও তো মনের কাছে সান্ত্বনা দিলাম যে স্যার পরে ভর্তি হবো, এটাও জানেন না, ভর্তিও হন না, পরীক্ষাও দেন না, আবার ক্লাসে মাঝে মধ্যে কুলুক পক্কা ফলাফলি খেলেন, মানে মাঝে মধ্যে আসেন মাঝে মধ্যেই আসেন না। আচ্ছা, এখন ভর্তি বিষয়টা হলো পরের বিষয়, কিন্তু আপনি তো রেগুলারিটি তো মেনটেন করবেন যে আমি এই জায়গা রেগুলার ক্লাস করব। সেম অফলাইনের ক্ষেত্রেও। তো এজন্য আগামী দিন আমাদের পরীক্ষা 4 থেকে, আমি একটু বের করি, স্ক্রিনে বের করি, দাঁড়ান, 4 পর্যন্ত তো আমাদের হয়েছে গত দিনের পরীক্ষা। এবং আমাদের পরীক্ষার কয়েকটা পর্যায় আছে, আমি শুনেন, মানে আপনারা লিখিত পরীক্ষার আগ পর্যন্ত প্রচুর পরীক্ষা দিতে পারবেন। ধরেন গতকালের যে পরীক্ষা, এটা হলো খুবই সাধারণ, মানে প্রশ্নে যা আসছে হুবহু তাই, আমি এই জায়গায় এক্সট্রা কিছু অ্যাড করি নাই। যখন আমরা এইভাবে একবার পরীক্ষা শেষ হয়ে যাবে, সেকেন্ড টাইম যখন আবার ফৌজদারি দিতে আসবো, তখন দেখবেন যে নিত্য নতুন প্রশ্ন ওই জায়গা যুক্ত হয়েছে, মানে আপনার সৃজনশীল ভাবে উত্তর যাতে দিতে হয় সেই টাইপের। তো যাই হোক, আপাতত আমরা আগে লেখা শুরু করি। হ্যাঁ, এজন্য সময় যেহেতু আছে, লেখা শুরু করি। নেক্সট দিন আমাদের পরীক্ষা 8 নাম্বার পর্যন্ত, 5 থেকে 8, 50 মার্কের। আমাদের এই যে 5 থেকে 8 পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, 5 থেকে 8 পর্যন্ত, শনিবার সকাল 8টায়, 1 ঘন্টা 45 মিনিটের পরীক্ষা। সকাল 8টায় এসে পরীক্ষা দিবেন, 10টার আগে শেষ হওয়া যায়, হায়েস্ট গেলে 10টা 10-15 হইতে পারে না। রুটিন রুটিন দেখেন, 5 থেকে 8 শনিবারে, আর আমাদের বৃহস্পতিবার ক্লাস হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকেন। আজকে লিখিত এই পর্যন্তই, আমাদের এখন আবার এমসিকিউ ক্লাস আছে। তো যে যা বললাম, এটা ভর্তির প্রক্রিয়া কবে হবেন অ্যাটলিস্ট আমারে জানায়েন, বা সমস্যা থাকলে সেটাও জানান, জানানোর অধিকার আমার আছে, জানার অধিকার। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বৃহস্পতিবার দেখা হচ্ছে, আর শনিবারে পরীক্ষা। আমরা বিজ্ঞানের প্রশ্নটা দিয়েছিলাম